আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আমাকে ধরে নিয়ে যাচ্ছেন আপনারা। অদ্ভুত কথাবার্তা না, আমি কেন অদ্ভুত, আমি তো রিক্সা দিয়ে যাচ্ছি। যারা হচ্ছে নির্যাতন করছে শিক্ষার্থীদের উপরে, কোনো পাঁচাটা বাহিনীর মৃত্যুতে তাদের জানা যায়, আমরা বাংলাদেশের সাধারণ মানুষ তাদের জানা যায় অংশগ্রহণ করবো না। আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করলাম। আমরা দেখতে চাই কতজনকে তারা, কতগুলো কারাগার তাদের তৈরি করা আছে, কতগুলো প্রস্তুত আছেন কিনা, এই ব্যাপারটা আপনারা ভেবে তারপর আসছেন এমন। এবং এটাও মাথায় রাখবেন, যদি আগামী কালকের মধ্যে সমন্বয়ক এবং সকল শিক্ষার্থীদেরকে তারা মুক্ত না করে, তাহলে আমরা সারা বাংলাদেশের যত শিক্ষার্থী আছি, সবাই মিলে যার যার নিজ নিজ এলাকার আমরা থানায় গিয়ে উঠবো এবং বলবো আমাদেরকে তোমরা গ্রেফতার করো। আমরা আমাদের সমন্বয়ক ভাইদের সাথে থাকতে চাই এবং আমরা দেখতে চাই কতজনকে তারা, কতগুলো কারাগার তাদের তৈরি করা আছে, কতগুলো কারাগারে বাংলাদেশের এত 18 কোটি মানুষকে তারা কোন জায়গায় জায়গা দিবে, আমরা এটাও দেখতে চাই। এই প্রশ্নগুলো আমরা প্রত্যেকে সম্মিলিতভাবে করবো। এবং যদি আমি কোনো রকম কথা বলার অবস্থায় না থাকি, আপনি দাঁড়িয়ে যাবেন। আপনার পর যদি কেউ না থাকে, আপনার ছেলে দাঁড়াবে। আমরা কোনোভাবে আমাদের আন্দোলন আমরা প্রত্যাহার করছি। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে, জনগণের আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশের যে সহিংসতা শুরু হয়েছে, সেটার পরিস্থিতি, সেটার পরিবেশ, সেটা নিয়ন্ত্রণহীন নাকি নিয়ন্ত্রণ হারিয়েছে, বা সেটা কি নিয়ন্ত্রণের মধ্যে আছে, কতদিন চলতে পারে, এই বিষয় নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা ভিডিও শুরুর আগেতে অনেকগুলো ভিডিও দেখেছেন, যে ভিডিও চিত্রে একজন এক কথা বলেছেন। তার মধ্যে মহিউদ্দিন রনি একটি কথা বলেছেন যে কতগুলো মানুষ কারাগারে ভরতে পারে, 18 কোটি মানুষকে গ্রেপ্তার কতক্ষণ করতে পারে, বা এই গ্রেপ্তার কতদিন চলতে পারে, সেটাও আমরা দেখবো। এবং কোটা আন্দোলনের যে সমন্বয়ক আছে সারা বাংলাদেশে, তারা কিন্তু আসলে ইতিমধ্যে জাগ্রত হয়েছে যে আমাদের আন্দোলন চলবে এই কারণে যে আমরা তো শান্তিপূর্ণ রাজনীতি না, আমরা শান্তিপূর্ণ কোটা যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটাকে চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেটাকে কেন হিংস্র বা তাণ্ডব লীলায় পরিণত করা হলো। এবং এই তাণ্ডব লীলায় তাদের যে ভাষ্য বা তাদের যে কথা, সেটা কিন্তু বলছে যে তারা যে ছাত্রলীগ লেলিয়ে দিয়ে, যুবলীগ লেলিয়ে দিয়ে সম্পূর্ণ হত্যাকাণ্ড চালিয়ে, সম্পূর্ণ সন্ত্রাসী একটি কর্মকাণ্ড চালিয়ে আমাদের এই আন্দোলনকে একটি এই রূপে ধারণ করেছে, এবং সেটা দানবীয় একটি ষড়যন্ত্রে রূপ ধারণ করেছেন। কিন্তু কেন? এই কারণে আমাদের যে ভাইরা মৃত্যুবরণ করেছেন, যারা গুম হারিয়েছেন, সবচেয়ে একটি বিষয় আপনারা জেনে খুব অবাক হয়ে যাবেন যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, চক্ষু বিশেষজ্ঞ ইনস্টিটিউটে, সেখানে কিন্তু 425 জন চক্ষু হারিয়েছেন একবারে। তারা যারা চলে আসছেন, যারা চিকিৎসারত আছেন, চোখের দৃষ্টিশক্তি চিরদিনের জন্য যে হারিয়ে ফেলেছেন 425 জন, গতকালকের একটি রিপোর্টে আমি দেখতেছিলাম। তো এই বিষয়ে আপনাদের মন্তব্যটা কেমন হতে পারে? দেশের একটি সম্পদ নষ্ট হচ্ছে, দেশের এই আন্দোলন সহিংস রূপ নিচ্ছে, কিন্তু কেন? তারা চাচ্ছে অহিংস আন্দোলনের মধ্য দিয়ে তাদের যে আন্দোলনের দফা, তাদের যে দাবি, সেটাকে মেনে নিবে, কিন্তু কেন সেটা সহিংসতে রূপ নিয়েছে? বেশ কিছু ভিডিও চিত্র আপনারা দেখেছেন এর বিষয়ে বিশ্লেষণ করার জন্য, বা বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমরা কেন আমাদের সময় নষ্ট করি, আমরা কথা বলি, আমরা কেন আমাদের চেহারা এখানে দেখাই, বা আমরা কেন এখানে উপস্থাপনা করি। অনেক ভাই বলেছেন, তাদের উদ্দেশ্যে আমি বেশ কিছু কথা বলবো মাত্র ছোট্ট করে। সেটা হচ্ছে এই ইউটিউব, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ বা আপনার টিকটক, যেগুলি বলেন না কেন, এর বেশ কিছু রেস্ট্রিকশন আছে, বেশ কিছু ফর্মালিটি আছে, বেশ কিছু নিয়ম নীতি আছে, প্রাইভেসি অ্যান্ড পলিসি আছে, যেটার কারণে আমাদের বেশ কিছু কাজ, বেশ কিছু সিস্টেম আমাদেরকে মেনটেন করতে হয়। তারপরেও অনেক কাজ আমরা ভায়োলেশন করে ফেলি, যেটা ইউটিউব বা ফেসবুকের ভাষায় ভায়োলেশন বলে। কিন্তু আমরা আসলে ভায়োলেশন বলতে এটাই বুঝাইছি যে আমরা ভায়োলেশন করি না, আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে কার্যক্রম, আমাদের যে ফুটেজ যেখানে আপনাদের সামনে উপস্থাপন করি, সেটা কিন্তু ভায়োলেশনের মধ্যে পড়ে ইউটিউব আর ফেসবুকের রেগুলেশন আর রুলসের কারণে। বাট আপনাদের কাছে যে বিষয়টি আমি এখানে নিয়ে এসেছি, যে মানুষকে দমানোর জন্য, মানুষকে একটা ত্রাস সৃষ্টি করার জন্য, মানুষকে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি রূপরেখা ভিন্ন ভাবে প্রবাহিত করার জন্য যে বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে, আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে মানুষ দমন, পীড়ন, গুম, হত্যা এবং জীবন দিয়েছেন, এবং সেখানে গ্রেপ্তার হচ্ছেন, গুম হচ্ছেন। তারপরেও আজকে আমরা দেখতে পেয়েছি যে অনেক ছাত্র যারা নির্দ্বিধায় নেমেছেন, কারফিউর মধ্যে নেমেছেন, পুলিশের সামনে দেখা গেছে, তাদের আন্দোলনের প্রতিকার দেখা গেছে, তাদের স্লোগানের রূপরেখা দেখতে পেয়েছি। আমরা এটা কেন দেখতে পাচ্ছি? মানুষকে তো ভয় দেখানো হচ্ছে, মানুষকে দমন করা হচ্ছে, মানুষকে পীড়ন করা হচ্ছে, মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে, মানুষকে অনেকভাবে নির্যাতন, নিপীড়ন, স্টিম রুলার চালানো হচ্ছে। এদেশের মানুষের সাথে, এদেশের মা এবং বোনের সাথে, এদেশের ভাইদের সাথে, আমাদের সন্তানদের সাথে, সকলের সাথে যে আচরণ করা হচ্ছে, সেটা হচ্ছে একটি হানাদার বাহিনী বা একটি পাকিস্তানি হানাদার বাহিনীর যে রূপ ছিল, তার চেয়ে ভয়ঙ্কর রূপে এটা অবলীলা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন? এই কেনর প্রশ্ন নিয়ে আমরা যে কথাটি বলছি, এই বৈষম্যর যে আলোচনা চলছে, কোটা বিরোধী যে আলোচনা চলছে, তার মধ্যে মানুষ কিন্তু দমন পীড়ন করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে রিমান্ড দেওয়া হচ্ছে, তারপরেও তারা কেন মাঠে নামছে, তারা কেন মৃত্যুবরণ করেছে? সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের একটি ধৈর্য থাকে, মানুষের একটি বাদ থাকে, মানুষের একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জটা অতিক্রম হয়ে গেছে। যার কারণে মানুষ এখন চাচ্ছে যে আমার সন্তান যদি মারা যায়,
আমার সন্তান যদি চলে যায় আমি কেন বাড়িতে বসে থাকবো? আমার ভাই যদি চলে যায় আমি কেন বাড়িতে বসে থাকবো? আমার সকল কিছু যদি হারিয়ে ফেলি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার সবকিছুকে আমি অনিয়ন্ত্রিতহীন ভাবে চলছি, আমার বাক স্বাধীনতা নেই, আমার বোধ শক্তি আমি প্রয়োগ করতে পারছি না, এই যে সমস্ত দিক থেকে মানুষকে খর্ব করা হচ্ছে, এই কারণে কিন্তু মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। কিন্তু এই ফুঁসে উঠে মানুষ কি করতে পারে, কতদিন থাকবে, এটার বিষয়ে আমরা বলবো। যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হচ্ছে, এটা ইতিহাস থেকে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা একটি গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে, এবং ধারাবাহিকভাবে সরকার যেটা করছে, প্রশাসনের ভাইরা যেটা করছে, ডিবি প্রধানের মহোদয় যেটা করছে, সেনাবাহিনীর প্রধান থেকে যারা করছে, তারা এক প্রকার ঠিক করছে বলছে, আবার জনগণ যেটা করছে, ছাত্র বা শিক্ষার্থীরা যেটা করছে সেটাও বলছে তারা ঠিক করছে, বা যার যার জায়গা থেকে সে ঠিক করছে। কিন্তু এর পরিবেশ, এর ফলাফল, এর যে একটি মানে সমাপ্তি, একটি সূচনা থেকে সমাপ্ত, যে কোনো জিনিস শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এই যে আন্দোলন চলবে, কতদিন চলবে, এটার যে লিমিটেশন আমরা বর্তমান অ্যানালাইসিস জগতে যেটা দেখতে পাচ্ছি, বা আমরা যেটা দেখেছি, আমরা যেটা বুঝতেছি, বা আমাদের যেটা অনুভব বা যেটা মন্তব্য আসতেছে সেটা দেখতেছি যে দেশের স্বাধীনতা হয়েছিল 9 মাস ধরে। 30 লক্ষর বেশি মানুষ মারা গিয়েছিলেন, আমাদের মা, বোন, ভাই, আমাদের সন্তানেরা আমাদের মাটির জন্য এই জীবন দিয়েছেন বাংলার স্বাধীনতা অর্জনের জন্য। সেই 9 মাস যুদ্ধ করে কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্ব, একটি বাংলাদেশ আমরা পেয়েছি। বাট সেই স্বাধীনতাকে এখন খর্ব হচ্ছে, তাহলে স্বাধীনতার মধ্যে আমরা নেই। এটাও কিন্তু সে 9 মাস ধরে চলতে পারে, বা 2 মাস ধরে শেষ হতে পারে, বা এটা আরো 9 বছরও চলতে পারে। এটা একটি লিমিটেশন আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেক গভীর বা অনেক লংজিভিটি পেতে পারে, বা এটার পরিস্থিতি এমন হতে পারে সরকার যদি চায় যে আমার কার্যক্রমে আপনাদের যদি সমস্যা হয় তাহলে আমি পদত্যাগ করছি, তাহলে এটা হয়তো নিমেষেই শেষ হয়ে যেতে পারে। বা সরকার যদি না চায় সেক্ষেত্রে কিন্তু এটা বেশ কিছু সময় লেগে যাবে, বা এটার পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি ভয়াবহ রূপ ধারণ করতে পারে, যেটা হচ্ছে মানুষের বিজনেস, বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, চাকরি, ব্যাংক লেনদেন, বা মানে যে প্রতিদিনের যে চলাফেরা, জীবন জীবিকা বা জীবন চলাফেরার যে দুর্বিষহ অবস্থান চলে আসছে, শিক্ষাঙ্গনে যে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে, শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেটা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রজন্মকে পিছিয়ে নেওয়া হচ্ছে, প্রজন্ম পিছিয়ে পড়ে যাচ্ছে, এই যে জেনারেশনের পরিস্থিতি বা জেনারেশন ব্যাক মানে চলে যাচ্ছে, আমরা পিছনে চলে যাচ্ছে, সেটা কিন্তু অনেক বড় একটি ক্ষতি আমরা দেখতে পাচ্ছি। এবং এই ক্ষতিটা আসলে কয়েকজনের স্বার্থের জন্য এটা হচ্ছে, বা এটা কেন হচ্ছে আপনারা অবশ্যই জানেন, বা কেন হবে এটাও আপনারা জানেন, বা এটার বিরুদ্ধে যেটার বস্তুনিষ্ঠ যেটা পরিস্থিতি সেটা হচ্ছে বাংলাদেশের যার স্বার্থের জন্য সে ব্যস্ত আছে। এখন আপনি হিসাব করে দেখেন, বাংলাদেশের স্বার্থ বলতে কি, প্রশাসনের কিছু ভাই আছে তারা কিন্তু তাদের চাকরি জীবনের জন্য, স্বার্থের জন্য তাদের পথ তারা বেছে নিয়েছে মানুষ হত্যা করা। প্রাইম মিনিস্টার তিনি বেছে নিয়েছেন যে আমার ক্ষমতাতে থাকতে হবে, না হলে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেলে আমার তো বিপদ হয়ে যাবে, সেটা তিনি সেখানে ধরে রাখছে, প্রশাসন ধরে রাখছে, সেনাবাহিনী যার যার পদ না তার পদ দেওয়া হয়েছে, সেই পদকে সে আঁকড়ে ধরে রাখার জন্য, একটি কামড়ে মশলে ধরে রাখার জন্য সে সেখান থেকে শক্ত ভূমিকা পালন করছে। কিন্তু এটা পরিবর্তন তো করতে হবে, বা পরিবর্তন আনতে হবে, নাহলে এই দেশটা এইভাবে চলতে পারে না, এই পরিবেশটা এইভাবে করতে পারে না। এই যে পরিস্থিতি, এই যে পরিবেশ, এটা পরিবর্তন না হলে আপনার আমাদের সকলের ক্ষতি। কিন্তু কেন, এ বিষয়ে আমরা একটু